আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বললেন সেলিম উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে সব কথা বলেন তিনি। জানাবো, একের পর এক ইসরায়েলি ট্যাঙ্কে আতর্কিত হামলা স্বাধীনতাকামী যোদ্ধাদের। গাজা উপত্যকায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো গাজা দখলে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলার খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। এরপর জানাবো, গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের জানালেন সময়। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী 3 সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার। এদিকে 50% মার্কিন শুল্ক কার্যকরের 2 দিন আগে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ভারতের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ করার সময়সীমা ঘনিয়ে আসছে। এর ঠিক 2 দিন আগে সোমবার 25 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনো আপত্তি করবে না। তিনি সতর্ক করে বলেছেন, আমাদের উপর চাপ বাড়ানো হতে পারে, তবে আমরা তা সহ্য করব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার কারণে। 27 আগস্টের মধ্যে ভারতকে বিকল্প পথ খুঁজে বের করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তা না হলে 50% শুল্কই ভারতকে গুনতে হবে। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশ, যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে 1 বছরের জেল, ভিসা বাতিল। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার 25 আগস্ট এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশ সই করেছেন। এবারে জানাবো, গাজীপুরে সাংবাদিক তুহিনের পরিবারের পাশে জামাত। গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বললেন সেলিম উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে সব কথা বলেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে সব কথা বলেন সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন আরও বলেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে নির্বাচন নিয়ে যারা গুন্ডামি করছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানান তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার ব্যাপারে জামাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মূলত বর্তমান সরকার 18 কোটি মানুষের সমর্থনের সরকার। তারা ক্ষমতা আসার পর সংস্কার ও বিচারের পর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে তারা রাষ্ট্র সংস্কারের কতিপয় মতবিনিময় অংশ নিয়ে আন্তরিকতার সাথে পরামর্শ প্রদান করেছেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয় ঐক্যমত রয়েছে, কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য রাষ্ট্রীয় সংস্কারগুলোকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের এই নেতা।
একের পর এক ইসরায়েলি ট্যাঙ্কে অতর্কিত হামলা স্বাধীনতাকামী যোদ্ধাদের। গাজা উপত্যকায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গাজা দখল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলার খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আল কাসাম ব্রিগেড। 25 আগস্ট রাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। গাজা সিটির অবরুদ্ধ জেইতুন এলাকায় আক্রমণকারী ইসরায়েলি বাহিনীর উপর হামলার কথা জানিয়েছে সংগঠনটি। কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা অঞ্চলটির দক্ষিণে অবস্থিত আল ফারুক মসজিদ এলাকার কাছে ইসরায়েলি 105 শেল দিয়ে একটি মেরকাবা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আরও জানায় রোববার তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে একটি ল্যান্ডমাইন দিয়ে আরেকটি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং উদ্ধারকারী বাহিনী আগমন পর্যবেক্ষণ করছে। এদিকে সোমবার গাজায় ইসরায়েলি বাহিনী পরপর বর্বরোচিত হামলায় নাসের হাসপাতালে 6 সাংবাদিক সহ কমপক্ষে 21 জন নিহত হয়েছে। এর মধ্যে রয়টার্স ও আল জাজিরায় কর্মরত সাংবাদিকও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন দ্বিতীয় হামলাটি তখন ঘটেছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যায়। রয়টার্সের বেশ কিছু সংবাদ মাধ্যমে ওই সময় লাইভ ফুটেজ দেখা যাচ্ছিল। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, জানালেন সময়। গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আগামী 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার 25 আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানান তিনি। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আমি মনে করি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন। এর আগেও যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তবে সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি, বরং ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এছাড়াও চলতি বছরের শুরুতে গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প এমন এক সময় মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনী পরপর গাজায় নাসের হাসপাতালে 6 সাংবাদিক সহ কমপক্ষে 21 জনকে নিহত করে। এর মধ্যে রয়টার্স ও আল জাজিরার কর্মরত সাংবাদিকও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন দ্বিতীয় হামলাটি তখন হয়েছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যায়। রয়টার্স সহ বেশ কিছু গণমাধ্যমের সাংবাদিকরাই হামলায় আহত হয়েছে। এ অবস্থায় সেখানে প্রতিনিয়ত মারা যাচ্ছে অসংখ্য মানুষ। তারপরও দখলদার বাহিনী সেখানে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা এখনও চলছে। 50% মার্কিন শুল্ক কার্যকরের 2 দিন আগে যে বার্তা দিলেন মোদি। ভারতের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ করার সময়সীমা ঘনিয়ে আসছে। এ ঠিক 2 দিন আগে সোমবার 25 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনো আপোস করবে না। তিনি সতর্ক করে বলেছেন আমাদের উপর চাপ বাড়তে পারে, তবে আমরা তা সহ্য করব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রুড অয়েল আমদানিকারক দেশ ভারতকে 27 আগস্টের মধ্যে বিকল্প উৎস খুঁজে বের করতে বলা হয়েছে। বর্তমানে ভারতের মোট তেলের 1/3 রাশিয়া থেকে আমদানি করা হয়। রুশ তেল আমদানি করে ভারত কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করছে, যা দেশটির জ্বালানি বাজারকে স্থিতিশীল রেখেছে। কিন্তু এখন সরবরাহকারী পরিবর্তন করলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে তা না করলে ভারতের রপ্তানি খাতে বড় ধাক্কা খাবে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। এদিকে আহমেদাবাদে এক বক্তৃতায় নরেন্দ্র মোদি জানিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না, তাই তাদেরকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে যাতে করে তারা ভবিষ্যতে একটি সুন্দর মতো তাদের রাষ্ট্র পরিচালনা করতে পারে। এজন্য তারা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।